বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এইচ এম সাইফুদ্দিন, সহকারী শিক্ষক, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের 12তম অধ্যায় যেটি আছে প্রাত্যহিক জীবনে তড়িৎ, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ তড়িৎ বিশ্লেষণ, এই অংশের উপর আজকে আমি ক্লাস নিব। তড়িৎ বিশ্লেষণ তাকে আমরা বলি ইলেকট্রোলাইসিস, অর্থাৎ লাইসিস শব্দ অর্থ হচ্ছে কি বিভাজন। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা বিভাজন করব। তো চলো আমরা সংজ্ঞায় চলে যাই। আমরা তড়িৎ বিশ্লেষণ বলতে কি বুঝি? তড়িৎ বিশ্লেষণ বলতে বুঝি আমরা কোনো দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎকে আমরা যদি প্রবাহিত করি, তাহলে দ্রবণের অণুগুলো যদি বিভাজিত হয়, এই বিভাজন করার পদ্ধতিটাকেই আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। তোমরা হোয়াইট বোর্ডে দেখো সংজ্ঞাটি লেখা আছে, তোমরা আবার একটু লক্ষ্য করো। কোনো দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক আর ঋণাত্মক অংশে যদি আমরা বিভক্ত করি, এই বিভক্ত করার পদ্ধতিটাকেই আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। এখানে কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কাকে বলবো? যে এই পদার্থগুলো গলিত অবস্থায়, অর্থাৎ পানিতে যদি আমরা দ্রবীভূত করি, গলিত অবস্থায় এই পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহন করার ফলে এই পদার্থগুলো কিন্তু রাসায়নিকভাবে একটা পরিবর্তন হয়। এই কারণে আমরা এই পদার্থগুলোকে বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তোমরা লক্ষ্য করো যে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, সেটা বিশ্লেষিত হয়ে দেখো হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন। নাইট্রিক অ্যাসিড H+ আর NO3- এটা বিভাজিত হবে। কপার সালফেটকে যদি আমরা দ্রবীভূত করি, সেক্ষেত্রে সেটি কপার আয়ন অর্থাৎ Cu2+ আর সালফেট হচ্ছে কি মাইনাস আয়নে বিভাজিত হবে। সিলভার নাইট্রেট সিলভার+ আর NO3- সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম+ আর হাইড্রোক্সাইড হচ্ছে কি মাইনাস, এভাবে ওরা বিভাজিত হবে। এই পদার্থগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আজকের ক্লাসে আমরা মূলত যে এই তড়িৎ বিশ্লেষণ বোঝানোর জন্য আমরা মূলত কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দেখাবো তুতে, অর্থাৎ কপার সালফেটের সাথে যখন 5 অণু পানি যখন মিশ্রিত থাকবে, তখন আমরা তাকে বলবো তুতে। তোমাদের পাঠ্য বইয়ে এই কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণটি দেওয়া আছে। আসো আমরা আলোচনা করি যে কপার সালফেট কিভাবে তড়িৎ বিশ্লেষিত হয়। তোমরা লক্ষ্য করো, আমরা এখন একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আঁকবো। একটু নিচে লিখি, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তোমরা একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে তোমরা খুব সহজেই কিন্তু এটা বুঝতে পারবে। ধরো এখানে হচ্ছে দ্রবণ দেওয়া আছে কপার সালফেটের, এটার মধ্যে কপার সালফেট দেওয়া আছে। এখন আমরা কপারের দুটা দণ্ডকে আমরা একটা ব্যাটারির দুই প্রান্তে সংযুক্ত করে এই দ্রবণের মধ্যে আমরা তড়িৎ প্রবাহিত করি। দেখো, এটাও কপার দণ্ড, এটিও কপার দণ্ড। আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করব। কপার সালফেটকে আমরা পানিতে দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করলাম। এই দ্রবণের মধ্যে আমরা একটা কপার দণ্ড, দুইটা কপার দণ্ড দুদিক থেকে আমরা প্রবেশ করালাম। একটা হচ্ছে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কপার দণ্ডকে যুক্ত করলাম। যেটা ধনাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করলাম তার নাম হচ্ছে অ্যানোড, আর যেটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে তার নাম হচ্ছে ক্যাথোড। তোমরা আবার একটু দেখো যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটি যুক্ত তাকে আমরা বলবো অ্যানোড, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত সেটাকে আমরা বলবো ক্যাথোড। অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। এখন ব্যাটারি দিয়ে যখন আমরা এই দ্রবণের মধ্যে যখন তড়িৎকে প্রবাহিত করব, দ্রবণের ভিতরে
কপার সালফেটটা দেখো বিয়োজিত হয়ে সেটা কপার আয়ন এবং সালফেট আয়নে পরিণত হলো। এখন তুমি বলতে পারো যে আয়নটা কি? আয়ন হচ্ছে কোনো পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ স্বাভাবিক কোনো একটি পরমাণুতে স্বাভাবিক যে পরিমাণে ইলেকট্রন থাকার কথা তার থেকে যদি বেশি বা কম থাকে তখন আমরা বলবো যে সেটি আয়ন অবস্থায় আছে। দেখো কপারটা হচ্ছে ধনাত্মক আয়ন এবং সালফেটটা হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হলো। এখন তোমরা জানো যে অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। এখন এই কপার সালফেটের কপার হচ্ছে কি ধনাত্মক কপার আয়ন আর সালফেটটা হচ্ছে কি ঋণাত্মক আয়ন তৈরি করলো। এখন এই সালফেট আয়নটি তোমার যেহেতু সেটি ঋণাত্মক মানে কি এটির সাথে দুটি ইলেকট্রন কিন্তু অতিরিক্ত কিন্তু আছে। এই সালফেট আয়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে। অ্যানোড কি ধনাত্মক আয়ন। সালফেট আয়নটা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে অ্যানোডে গিয়ে এই অতিরিক্ত দুটি ইলেকট্রন ত্যাগ করে নিস্তড়িৎ সালফেটে পরিণত হবে। দেখো এটার মধ্যে কোনো কিন্তু চার্জ নেই, অতিরিক্ত দুটি ইলেকট্রন কিন্তু এই সালফেট আয়নটি ধনাত্মক অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে সেখানে গিয়ে অতিরিক্ত দুটি ইলেকট্রন ত্যাগ করে সালফেট আয়নে পরিণত হলো। আর তোমরা জানো ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারণ। আমরা অন্যভাবে বলতে পারি অ্যানোডে কিন্তু জারণ সংঘটিত হয়। এরপরে আবার লক্ষ্য করো কপার যেহেতু ধনাত্মক আয়ন, এই কপার ঋণাত্মক ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়ে দুটো ইলেকট্রন কিন্তু গ্রহণ করে। কপার ধাতুতে কিন্তু পরিণত হবে এবং এই কপারের উপরে কিন্তু জমা হবে এবং কপারের কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু মোটা হবে। আবার তোমরা একটু লক্ষ্য করো, কপার সালফেট ভেঙে গিয়ে কপার আয়ন এবং সালফেট আয়নে পরিণত হবে এবং সালফেট আয়নটি ঋণাত্মক যেহেতু আয়ন, সেটি ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে সেখানে গিয়ে দুটো ইলেকট্রন কিন্তু ত্যাগ করে নিস্তড়িৎ সালফেটে পরিণত হবে এবং দ্রবণের মধ্যে নিস্তড়িৎ সালফেট হিসেবে থাকবে। আর কপার আয়ন ধনাত্মক আয়ন, এটি ঋণাত্মক ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়ে ক্যাথোডে গিয়ে যেহেতু প্লাস অবস্থায় আছে, তার দুটো ইলেকট্রন কম আছে, সে ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে এবং এই ক্যাথোডের উপরে গিয়ে কিন্তু জমা হবে। এখন যেহেতু কপার ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সেহেতু এটি কিন্তু বিজারণ। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। ক্যাথোডে কিন্তু বিজারণ সংঘটিত হলো আর অ্যানোডে কিন্তু জারণ সংঘটিত হলো। এটা হচ্ছে জারণ আর এটা হচ্ছে বিজারণ। ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ আর ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারণ। তোমরা আবার একটু লক্ষ্য করো যে এটা কিন্তু ক্যাটায়ন আর এটা কিন্তু অ্যানায়ন। ধনাত্মক আয়ন মানে হচ্ছে ক্যাটায়ন আর ঋণাত্মক আয়ন মানে হচ্ছে অ্যানায়ন। এটা মনে রাখা খুব সুবিধা, সেটা হচ্ছে C2C সম্পর্ক, অর্থাৎ ক্যাটায়নের সাথে ক্যাথোডের সম্পর্ক। ক্যাটায়নকে ধনাত্মক আয়ন সেটি হচ্ছে ক্যাটায়ন আর ক্যাথোডকে ঋণাত্মক তড়িৎদ্বার, অর্থাৎ ক্যাটায়ন যাবে হচ্ছে ক্যাথোডে আর A to A সম্পর্ক, অ্যানায়ন যাবে হচ্ছে অ্যানোডে। অ্যানায়নকে ঋণাত্মক আয়ন আর অ্যানোডকে ধনাত্মক তড়িৎদ্বার।
অর্থাৎ ধনাত্মক ক্যাটায়ন যাবে ঋণাত্মক ক্যাথোডে, ঋণাত্মক অ্যানায়ন যাবে ধনাত্মক অ্যানোডে। অর্থাৎ সির সাথে সি সম্পর্ক, ক্যাথোডের সাথে ক্যাটায়নের সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, অ্যানোডের সাথে অ্যানায়নের সম্পর্ক। এইবার লক্ষ্য করো যে ঋণাত্মক সালফেট আয়ন যখন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে নিস্তড়িত সালফেটে পরিণত হলো এবং ধনাত্মক ক্যাটায়ন যখন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হলো এবং ক্যাথোডের গায়ে জমা হলো। পরবর্তী ধাপে এই সালফেটটি এই কপার থেকে, কপার দ্বন্দ্ব থেকে কপারকে গ্রহণ করবে, করে কিন্তু কপার সালফেটে কিন্তু পরিণত হবে। এই কপার কিন্তু আবার দুইটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করবে এই সালফেটের সাথে যখন পরিণত হবে। নিস্তড়িত সালফেটটি আবার এই কপার থেকে কিন্তু কপারের সাথে কপারকে গ্রহণ করবে, কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে এর সাথে কিন্তু কি কপার সালফেট কিন্তু তৈরি করবে। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে এই কপার সালফেটের যে ভেঙে যে কপার আয়ন এবং সালফেট আয়ন তৈরি হয়েছিল এবং কপার গিয়ে ক্যাথোডে গিয়ে জমা হওয়ার পরে এখানে কিন্তু কপার সালফেট কিন্তু কমে যাওয়ার কথা ছিল, কিন্তু এই নিস্তড়িত সালফেট এই কপারের সাথে যুক্ত হয়ে আবার কিন্তু ওই সমপরিমাণ কিন্তু কপার সালফেট কিন্তু তৈরি করে। এই কপার ক্ষয় হবে এবং এই কপারের ওজন ভর হ্রাস পাবে আর এটার ভর কিন্তু বৃদ্ধি পাবে। কপার কিন্তু দুটো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে দ্রবীভূত হয়ে কপার সালফেটের সাথে যুক্ত হয়ে কপার সালফেট তৈরি করবে এবং কপার সালফেট তৈরি হবে। এই কপার যেহেতু প্রথম ধাপে কপার সালফেট ভেঙে কপার আয়ন এবং সালফেট আয়ন তৈরি হয়েছিল, কিছু কপার এখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতু গায়ে জমা হবে, তাহলে এখানে কপার সালফেট কি কমে যাওয়ার কথা, কিন্তু নিস্তড়িত সালফেটের সাথে আবার কপার বিক্রিয়া করে কপার সালফেট তৈরি করবে, দ্রবণে কপার সালফেট কিন্তু সমপরিমাণই থাকবে। এখন প্রশ্ন হলো যে যদি এই তড়িৎদ্বারগুলো যদি কপার যদি না হতো সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বিক্রিয়াটা কিন্তু হতো না। কি হতো তাহলে আমরা একটু লক্ষ্য করি। সেক্ষেত্রে ধরো এটা কপার না হয়ে অন্য কোনো দণ্ড তড়িৎদ্বার হিসেবে আমরা ব্যবহার করলাম, সেটা প্লাটিনাম বা অন্য কিছু হতে পারে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আগের মতোই কপার সালফেট ভেঙে গিয়ে কপার আয়ন এবং সালফেট আয়নে পরিণত হবে। ধনাত্মক তোমার হচ্ছে কপার আয়ন ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে তোমার হচ্ছে কপার ধাতুতে পরিণত হবে, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। সালফেট আয়ন তোমার অ্যানোডে যাবে, গিয়ে অতিরিক্ত দুটো ইলেকট্রন কিন্তু সে কিন্তু আগের মতোই কিন্তু ত্যাগ করবে, কিন্তু ত্যাগ করে সে সালফেটে দ্বারা পরিণত হলো। সালফেট আয়ন দুটো ইলেকট্রন ত্যাগ করে সালফেটে পরিণত হলো। পরিণত হলে সে কিন্তু আর কিন্তু কপারের সাথে কিন্তু বিক্রিয়া করে কপার সালফেট কিন্তু সে কিন্তু আর তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে পানির সাথে সে বিক্রিয়া করে সে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। তখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে কপার সেখানে গিয়ে তার অতিরিক্ত দুটি ইলেকট্রন সে ঠিকই ত্যাগ করে সালফেটে পরিণত হবে। এখন আগের মতো সালফেট আর কিন্তু কপারের সাথে কিন্তু বিক্রিয়া করতে পারছে না। এই ক্ষেত্রে এই সালফেটটি দ্রবণের ভিতর যে পানি আছে সেই পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে এবং অক্সিজেন গ্যাস তৈরি করবে। অক্সিজেন গ্যাসের বুদবুদ এক্ষেত্রে এখানে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে
শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমরা আলোচনা করলাম যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি, আর তড়িৎ বিশ্লেষণের উদাহরণ হিসেবে আমরা আলোচনা করলাম কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। আশা করি তোমরা উপকৃত হবে। পরবর্তী ক্লাসে আমি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে তড়িৎ পলেফন বা ইলেকট্রোপ্লেটিং হয় সে ব্যাপারে আমি আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আশা করি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তোমাদের পাঠ্য বইয়ে যে তড়িৎ বিশ্লেষণ অংশটি দেওয়া আছে সেই অংশটুকু পড়লে আশা করি তোমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে তোমাদের একটি পরিষ্কার ধারণা হবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে আমার মেসেঞ্জারে তোমরা যোগাযোগ করবে। আমি আশা করব এই ক্লাসটি আবারও নিতে। সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।